নমস্কার, আপনারা দেখছেন সুস্থ থাকুন। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিঞ্জিনী। আজকে এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়ে সাধারণত আমাদের খুব একটা অ্যাওয়ারনেস থাকে না, সেটা হচ্ছে কিডনি সংক্রান্ত রোগ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন বিখ্যাত কিডনি বিশেষজ্ঞ তাপস প্রামাণিক। নমস্কার ডাক্তারবাবু। তো প্রথমে আমি যেটা জিজ্ঞেস করব, কিডনি সংক্রান্ত যে অসুখগুলো আমাদের হয় সাধারণত সব থেকে বেশি কোন সমস্যা আপনি প্রতিনিয়ত ফেস করেন, পেশেন্টদের মধ্যে দেখেন? দেখুন, কিডনি তো অনেক রকম রোগ হয়, কিন্তু যদি আমরা এখন দেখি যে কোন রোগগুলো সব থেকে বেশি, দেখুন সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এই সিকেডির প্রিভ্যালেন্সটা এখন দিন দিন বাড়ছে। এবার কেন বাড়ছে দেখুন, বিশেষ করে ভারতবর্ষে যদি দেখা হয়, শুধু ভারতবর্ষ নয় পৃথিবীর সব দেশেই সিকেডি হয়, কিন্তু সিকেডির ভারতবর্ষে বেশি হওয়ার একটা বড় কারণ সেটা হচ্ছে কিন্তু ডায়াবেটিস। কারণ দেখুন, আমাদের ভারতবর্ষে এখন যদি ভালো করে দেখা হয় যে কোনো জায়গায় ডায়াবেটিসের প্রিভ্যালেন্স বাড়ছে, তার সাথে হাইপার টেনশন। মানে সিকেডি কেন হয়, কোন কারণের জন্য সিকেডি হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে ডায়াবেটিস, একটা হাইপার টেনশন, থার্ড হচ্ছে অনেক ক্ষেত্রে পেন কিলার অনেক দিন ধরে খেলো, তো সেক্ষেত্রে পেন কিলার নেফ্রোপ্যাথি হতে পারে। এই সমস্ত কারণের জন্যই সিকেডি হচ্ছে, সিকেডি পেশেন্ট বেশি। শুধু আমি বলে নাই, যারাই কিডনি সংক্রান্ত রোগ নিয়ে চিকিৎসা করেন যে ডাক্তারবাবুরা, তাদের চেম্বারে যদি দেখা হয় তাহলে কিন্তু সব থেকে বেশি সিকেডি দেখা যায়। এছাড়াও অন্যান্য ডিজিজ আছে, যেমন নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম। সিকেডিতে কি কি সিমটমস থাকতে পারে? সিকেডিতে দেখুন, সিকেডি হচ্ছে একটা স্টেজিং আছে 1 থেকে 5। এবার যখন হচ্ছে সিকেডির একটা সব থেকে বড় সমস্যা স্টেজ 1 বা স্টেজ 2, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় অ্যাসিমটোম্যাটিক, মানে কোনো সিমটম নেই এবং মানুষ দেখা যাচ্ছে সেই ব্যাপারে বুঝতে পারে না, তার কোনো চিকিৎসা করা হয় না। আর কিন্তু যদি আপনি 4 বা 5-এ যান, যখন অ্যাডভান্স স্টেজে যান, সেই অ্যাডভান্স স্টেজে কিন্তু আস্তে আস্তে কিন্তু সিমটম আসে। সিমটম আসে বলতে, যদি কারো ডায়াবেটিস থাকে তো সেই ডায়াবেটিসের একটা কমপ্লিকেশন রয়েছে, হাইপার টেনশন থাকলে সেটার জন্য রয়েছে। কিন্তু 4-5 স্টেজগুলোতে দেখা যাবে যে আস্তে আস্তে আপনার ধরুন পা ফুলছে। আর এই সিকেডির বড় একটা সমস্যা সেটা হচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোল হয় না। তখন দেখা যায় ব্লাড প্রেশার এমন আছে কখনো কখনো খুব কম, আবার খুব বেশি। আমরা নর্মালি যদি কারোর হাইপার টেনশন থাকে হয়তো 1টা বা 2টো মেডিসিন আমরা দিচ্ছি বা ড্রাগ দিচ্ছি, সেক্ষেত্রে হয়তো কমে যায়। কিন্তু সিকেডির ক্ষেত্রে দেখা যাবে যে ওই 2টো ড্রাগেও তার ব্লাড প্রেশার কন্ট্রোল হলো না, আনকন্ট্রোল মানে এই ব্লাড প্রেশার। তারপরে যদি দেখা যায় যে এই সমস্ত রোগের মানে এই সিকেডিতে যেটা হয়, হিমোগ্লোবিনটা কমে যায় এবং মানে অ্যানিমিয়া হয়, যেটা খুব কমন সিমটম। এবার অ্যানিমিয়া হলে কি হবে দেখুন, অ্যানিমিয়া হলে শুধুমাত্র যে একটা হিমোগ্লোবিন কমেছে বলে সিকেডি এফেক্ট করে সেটা নয়, তার জন্য বা বডির যে অন্যান্য অর্গান থাকে বা বিভিন্ন জায়গায় সমস্যা থাকে, ইনক্লুডিং ধরুন হার্ট ফেইলিয়ার, সেই রকম পর্যন্তও যেতে পারে। মানে এবার অ্যানিমিয়ার সিমটম আপনাকে দেখতে হবে যে চোখ সাদা হয়ে যাচ্ছে, হাত অনেক সময় সাদা হয়ে যাচ্ছে, মানে হাতের আমরা যদি আঙুলগুলো দেখি প্যালোর দেখতে পাওয়া যাবে চোখে, এবং বিশেষ করে তার আস্তে আস্তে শরীরে দুর্বলতা আসবে এবং খুব হিমোগ্লোবিন ড্রপ করলে এটা হতে পারে যে হাঁটা চলা করলে শ্বাসকষ্ট পর্যন্ত হয়। তো এটা কিন্তু খুব কমনলি দেখা যায়। তো আমরা 4-5 যেটা সিকেডি 4-5 স্টেজে, একটা হচ্ছে রক্ত কমতে শুরু করেছে, তার আগের স্টেজগুলোতেও হয়, ব্লাড প্রেশার কন্ট্রোল হলো না এবং পা হাত পা ফুলতে শুরু করবে। তার থেকেও খুব বেশি হলে মানে হচ্ছে জলটা জমে যাচ্ছে। আবার 4-5-এর দিকে দেখা যায় ইউরিন আউটপুটটা কমতে শুরু করবে। এবার এগুলো কেন হয় দেখুন, আমাদের কিডনির মেন কাজটা কি? কিডনির কাজ হচ্ছে আমাদের বডিতে, যদি খুব সিম্পলি বলি, যে সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো তৈরি হয়, সেই ওয়েস্ট প্রোডাক্টগুলো ইউরিনের মাধ্যমে ফিল্টার করে বের করে দেওয়া। এইবার সিকেডি মানে হচ্ছে ওই যে ফিল্ট্রেশন একটা মেকানিজম আছে, ওই মেকানিজমটা নষ্ট হয়। এবার নষ্ট হলে কি হবে, ওই যে ওয়েস্ট প্রোডাক্টগুলো আছে সেগুলো ঠিক করে বের হতে পারবে না, মানে ইউরিন প্রোডাকশন কম, তাহলে ওই সমস্ত ওয়েস্ট প্রোডাক্টগুলো আমাদের বডিতে জমতে শুরু করবে। যখনই জমতে শুরু করবে বিভিন্ন অর্গানে বা ব্লাডে, সেই স্পেসিফিক সিমটমগুলো আস্তে আস্তে শুরু হয়। এইবার কি হয়, যখন সিকেডি স্টেজ 1 মানে একদম প্রিলিমিনারি স্টেজ আছে, সেই ক্ষেত্রে সেই টেন্ডেন্সিটা অনেকটা কম। এবার এই ডিজিজটা আস্তে আস্তে প্রোগ্রেস করে। আমরা যেমন আপনি ম্যালেরিয়ার ওষুধ খাচ্ছেন, ম্যালেরিয়া কিন্তু ঠিক হয়ে যায়, কিন্তু এই সিকেডি বা এই ধরনের ডিজিজ এটা কিন্তু প্রোগ্রেসিভ অলওয়েজ। এটা কখনোই এটা নয় যে আপনি কিছুটা ওষুধ খেলেন, সেই ওষুধে ডাক্তারবাবু ঠিক করে দিতে পারবে। এই জন্য আমরা কোনো পেশেন্টকে বলি না যে সিকেডি আপনার হয়েছে মানে আপনি ওষুধ খান, ওষুধ খেলে আপনার ঠিক হয়ে যাবে বা আর কোনোদিন আপনাকে হয়তো 2-3 ভিজিটের পরে আসতে হবে, এটা নয়। সিকেডি যেহেতু প্রোগ্রেসিভ ডিজিজ এবং এটা লাইফ লং, একবার যদি আপনার সিকেডি হয়ে যায় তাহলে আপনার ওটা লাইফ লং থাকবে
এবং তার চিকিৎসা কি, এর কোনো পার্মানেন্ট কিন্তু মানে চিকিৎসা নেই যে সেই ওষুধটা গেলে ঠিক হবে। এর একমাত্র চিকিৎসা যখন ইনিশিয়াল স্টেজে আছে তার সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট বা কনজারভেটিভ ম্যানেজমেন্ট, এবং যখন 4-5 চলে যায় তখন আমরা ডায়ালিসিস, বা যদি ইয়াং পেশেন্ট হয় কিডনি ট্রান্সপ্লান্ট। এর বাইরে চিকিৎসা নেই। আমাদের যে ওষুধ দেওয়ার উদ্দেশ্য থাকে যাদের ডিজিজ প্রোগ্রেসটাকে প্রিভেনশন করা যায়। আর 4-5 গেলে তো আর কিছু করার নাই। 5 ধরুন এন্ড স্টেজ রেনাল ডিজিজ, মানে কিডনি আর কাজই করছে না, এন্টায়ারলি আপনাকে ডিপেন্ডেন্ট হতে হবে ওই ডায়ালিসিসের উপরে। আর তা না হলে আপনাকে যেটা করতে হবে, যদি বয়স কম হয় সেক্ষেত্রে আমরা কিডনি ট্রান্সপ্লান্ট, মানে অন্য কিডনি আপনাকে সেই জায়গায় দিতে হবে। এইগুলো মোটামুটি ধরুন দেখা যায়। এর বাইরে কিডনি ডিজিজ যদি আপনার যে প্রশ্ন করলেন যে আর কি কি কিডনি ডিজিজ, আরো অনেকগুলো আছে। নেফ্রোটিক সিনড্রোম, নেফ্রাইটিক সিনড্রোম, ছোট ছোট বাচ্চাদের বিশেষ করে দেখবেন যে তাদের ছোটবেলা মানে ছোটকালে এরকম হচ্ছে যে সকালে ঘুম থেকে ওঠার পরে তাদের চোখ ফুলে যাচ্ছে, মুখ ফুলে যাচ্ছে। সেটা একটা আলাদা স্পেকট্রাম অফ ডিজিজ, কিন্তু সিকেডি থেকে মানে সংখ্যায় অনেকটা কম। আচ্ছা, সিকেডি সাধারণত কোন বয়সের মানুষদের হয়? দেখুন, সিকেডি স্পেসিফিক যাদের বললাম যে বয়স মানে ছোটকালেও হতে পারে, বয়সকালেও হতে পারে। এবার ছোটকালের টেন্ডেন্সিটা অনেকটাই কম। এটা যেহেতু আমাদের ইন্ডিয়ান হিস্ট্রিতে যদি দেখা যায় যে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে বা হাইপার টেনশন আছে, বেশি হয়েছে ডায়াবেটিস, তো এটা অনেকটা দেরি করে হয়। এবং কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে অনেক সময় সিকেডি হয়ে যায়, তাদের ছোটবেলায় কিডনি কোনো না কোনো কারণে খারাপ হয়েছে, সেখান থেকে সিকেডি হলো, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। কিন্তু কম্পারেটিভলি বয়স্ক মানুষের যাদের হাইপার টেনশন বা ডায়াবেটিস এই কোমরবিডিটিস গুলো আছে তাদের ক্ষেত্রে। আর একটা জিনিস ওই যেটা বললাম পেন কিলার নেফ্রোপ্যাথি, পেন কিলার নেফ্রোপ্যাথি দেখবেন যারা একটু ওবেস পেশেন্ট, যাদের একটু বডি ধরুন বডিতে ফ্যাট বেশি বা একটু মোটা, তো তাদের ক্ষেত্রে গায়ে হাত পা বিভিন্ন জায়গায় একটা ব্যথা হওয়ার টেন্ডেন্সি থাকে। তো তারা দেখা যাচ্ছে যে বিশেষ করে যেখানে অ্যাওয়ারনেসটা কম, গ্রামের দিকে, সেখানে হয়তো এই অ্যাওয়ারনেসটা নেই, তারা কি করে কোয়াক ডাক্তারের কাছে গেল, বা দেখা যাচ্ছে ওভার দ্য কাউন্টার। আমাদের দেশে কি হয়, ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে মানুষ ওষুধ অ্যাক্সেস করতে পারে। আপনি যদি এখন ডেভেলপ কান্ট্রিগুলো যান বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যান, সেখানে কিন্তু আপনি দেখতে পাবেন না ওভার দ্য কাউন্টার আপনাকে মেডিকেশন দেবে। তার কারণ হচ্ছে আপনাকে প্রেসক্রিপশন লাগবে, প্রপার প্রেসক্রিপশন ছাড়া দেবে না। আর আমাদের এখানে কিন্তু খুব র্যান্ডমলি আপনি ফার্মেসিতে গিয়ে বলেন আমাকে একটা গ্যাসের ওষুধ দিন, আমাকে একটা জ্বরের ওষুধ দিন, আমাকে অ্যান্টিবায়োটিক দিন, দিয়ে দেবে। তো এইবার যিনি ধরুন ওবেস পেশেন্ট, তিনি ডাক্তারের কাছে যাচ্ছেন না, তার ব্যথা হয়েছে, সে ওভার দ্য কাউন্টার গেল, গিয়ে একটা ফার্মাসিস্টকে বললো আপনি একটা ব্যথার ওষুধ দিয়ে দিন। আর ফার্মাসিস্টও যে প্রপার সব জায়গায় থাকে তা কিন্তু নয়, ম্যাক্সিমাম জায়গায় থাকে না। যারা দিয়ে দিল এবং দিনের পর দিন দেখা যায় আইবুপ্রোফেন খাচ্ছে, এনসেড খাচ্ছে, এবং এই ওষুধগুলো কিন্তু নেফ্রোটক্সিক। এবং সে দেখা যাচ্ছে ছোটবেলা থেকেই তার একটা হেলদি চেহারা, এবং মাঝে মধ্যেই খাচ্ছে, সে বুঝতেও পারে না যে ভবিষ্যতে এর কি সাইড এফেক্ট হতে পারে। এবং দেখা গেলো একটা টাইমের পরে গিয়ে তার কিডনিটা আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে, মানে ক্রনিক কিডনি ডিজিজ। আমার ক্ষেত্রে এরকমও দেখা গেছে যে তারা এডুকেটেড। আমি একটা পেশেন্টের যদি এক্সাম্পল দিই, তিনি স্কুল টিচার, তো অবভিয়াসলি তার ভিতরে এডুকেশন আছে, এডুকেটেড, তার হাইপার টেনশন আছে, সে ওষুধ ঠিকঠাক করে খেত না। সে ভেবেছে ঠিক আছে ওভার দ্য কাউন্টার মাঝে মধ্যে একটু অ্যামলোডিপিন নিয়ে আসলো, খেলো। কিন্তু একটা টাইমে হঠাৎ করে তার যেদিন আমাকে ফার্স্ট দেখাতে হলো, তার কমপ্লেন হচ্ছে বারবার ভমিটিং হচ্ছে, বারবার ভমিটিং হচ্ছে, মাথা ঘুরে যাচ্ছে। তখন তার কিডনি ফাংশন টেস্ট করে দেখা গেল মোরলেস যা ক্রিয়েটিনিন লেভেল বা অন্যান্য যে প্যারামিটার চেক করার পরে বুঝলাম দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে, মানে একদম এন্ড স্টেজ রেনাল ডিজিজ। আচ্ছা, তো তার যখন আমি হিস্ট্রি চেক করলাম যে আপনার এরকম কোনো কিছু প্রেসার, হাই প্রেসার কখনো ছিল, কারণটা খুঁজে পেলাম যে এটা ডিউ টু হাইপারটেনশন, মানে হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি। মানে হাইপারটেনশন থেকে ডাইরেক্ট কিডনি একেবারে ফেলিয়ারের দিকে সাথে হয় এটা নয়, আস্তে আস্তে হয়। তার কারণ হচ্ছে ওনার আমি হিস্ট্রি চেক করে দেখলাম ওনার বয়স 35, উনি 25 বছর বয়সে ফার্স্ট হাইপারটেনশন ডায়াগনোসড হয়েছে, এবং মাঝে মধ্যে ওনার মনে হলে ওষুধ খায়, না হলে খায় না। এবার অনেকের একটা ওই মিথ থাকে যে না এত ওষুধ খেয়ে কি করবো, ওষুধের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবো। এবার ওনার কি হয়েছে, উনি 35 বছরের মাথায় এসে ওনার কিন্তু দুটো কিডনি যখন ডায়াগনোসিস হলো তখন দুটো কিডনি ড্যামেজড। উনি যদি 25 বছর বয়সে হাইপার টেনশন যখন ধরা পড়েছিল তখন থেকে যদি উনি প্রপার ইভালুয়েশন করতো, প্রপারলি কোনো ডক্টরের সাজেশন নিত, ঠিকঠাক যদি ওষুধ খেত, তাহলে ওনার কিডনি এন্ড স্টেজে এসে ধরা পড়তো না। কারণ এটা তো হতে পারে না আপনার দুম করে ক্রিয়েটিন গিয়ে 15 হয়ে গেল, এটা আস্তে আস্তে ডিজিজটা প্রোগ্রেস করতে গেলেও টাইম লাগে। তো মানুষ দেখা যাচ্ছে কি হয় যে হাইপার টেনশন আছে, সে ওষুধ খাবে না,
এমন লোকও আছে আমার দেখা যে যারা ডায়াবেটিসের ওষুধ দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ধরা পড়েছে, কখনো কখনো ওষুধ খায়, কখনো কখনো ওষুধ খায় না। তাদের হিস্ট্রি যদি চেক করা হয়, মানে এখন তো তাও একটু অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, এর আগে একদমই ছিল না, এরকমও এরিয়া আছে। সেই সমস্ত এরিয়াগুলো আপনি খুঁজে পাবেন যে তিনি ওষুধ খেয়ে আছেন 10 বছর ধরে। কিন্তু যে কোনো ডায়াবেটিস এবং হাইপার টেনশনের ওষুধ আপনাকে যদি খেতে, মেন এই দুটোতেই কনসেন্ট্রেট করতে হবে। যে আপনার বাড়িতে যদি কোনো রোগী ডায়াবেটিস বা হাইপার টেনশন আছে, আপনি ভাবলেন যে আমি প্রেশারের ওষুধ খেয়ে নেবো, আপনি ভাবলেন যে সুগার আছে মানে সুগারের ওষুধ খেয়ে নেবো, কিন্তু ব্যাপারটা কিন্তু তা নয়। এখানে কয়েকটা নিয়ম আছে। আপনি যদি সুগারের ওষুধ খেতে যান, কিছু কিছু ওষুধ আছে তারা কিন্তু কিডনির ক্ষতি করে, কিডনি ড্যামেজ করতে পারে। মানে সেই সমস্ত ওষুধগুলো দেওয়ার নিয়ম আছে। যেমন ইজিএফআর, মেটফরমিন হচ্ছে সব থেকে মানে সবার আগে দেওয়া হয়। এবার মেটফরমিনের নিয়ম আছে যে ইজিএফআর মানে ক্রিয়েটিনিন ভ্যালুর উপরে আমরা ইজিএফআর ক্যালকুলেট করি। সেই ইজিএফআর একটা নির্দিষ্ট লিমিটেশন আছে, এই পর্যন্ত মেটফরমিন দেওয়া যাবে, তার উপরে দেওয়া যাবে না। সব ওষুধগুলোকেই মোরলেস এইভাবে দেওয়া হয়। এবার সিকেডি যদি একবার হয়ে যায়, সেখানে কিন্তু রেস্ট্রিকশন আছে। সব যেমন প্রেশারের ওষুধ দেওয়া যাবে না, সব সুগারের ওষুধ দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে তারা কি করলো, 10 বছর দেখা যায় যে সেই মেটফরমিনই খেয়ে যাচ্ছে। সে হয়তো কোনোদিন সেটা কি অলরেডি প্রেসক্রাইবড নাকি এমনি দোকানে গিয়ে খাচ্ছে? তারা কেউ কেউ ধরুন কোনো একটা লোকাল ফার্মেসি থেকে খাচ্ছে, লোকাল ধরুন কোনো একটা প্রাইমারি হেলথ সেন্টারে গেছে, সেখানে গিয়ে প্রথমে হয়তো মেটফরমিন লিখে দিয়েছে যে ডাক্তারবাবু মেটফরমিন খেয়েছে, তারপরে আর ভালো করে ইভালুয়েট করেনি, সে দিনের পর দিন ওটাই চালিয়ে যাচ্ছে। 10 বছর ধরে বিভিন্ন ফার্মেসিতে যায়, আমাকে তো এই ডাক্তারবাবু লিখেছিল আপনি এটা দিন। আমি এরকম পেশেন্টও পেয়েছি, তারা 10 বছর বাদে এসে বলছে না আমার তো ওই প্রাইমারি হেলথ সেন্টার থেকে লিখেছিল, আমি ওই ওষুধ খেয়েছি। তখন তার ক্রিয়েটিন 5 বা 6। কারণ এই যখন কমপ্লিকেশনটা স্টার্ট হয়েছে, সেই কমপ্লিকেশনের সময় উনি বিভিন্ন রকম চিকিৎসা মানে টেস্ট করা হলো এবং তখন ধরা পড়লো ওনার ক্রিয়েটিনিন হাই বা সিকেডির বিভিন্ন এন্ড স্টেজের দিকে যে সিমটম গুলো অ্যারাইজ করে সেগুলো করেছে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ হচ্ছে ডায়াবেটিস এবং হাইপার টেনশনের ওষুধ খাওয়ার সময় তারা কিডনি ফাংশন টেস্ট করে না। দেখুন সব ওষুধের, যে ওষুধের একটা কথা আছে যার এফেক্ট আছে তার সাইড এফেক্টও আছে। তো যে ওষুধটা আপনি খাচ্ছেন সেটা অন্য কোনো অর্গানে এফেক্ট করতে পারে কিনা, এই ইভালুয়েশনটা কিন্তু দরকার। তাহলে আপনি সুগার বা প্রেশার হয়েছে, আপনার কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আছে কিনা সেটা যেমন মনিটর করা উচিত, আপনার লিভারে কোনো সমস্যা আছে কিনা সেটাও মনিটর করা। একদমই একদমই এইগুলো না দেখেই আমরা করি বলেই মানুষের কিন্তু কমপ্লিকেশন ইন ফিউচার হয়। ডাক্তারবাবু যেমনটা বললেন যে কিডনির পাশাপাশি যে ধরনের ওষুধ আপনারা খাচ্ছেন সেই ধরনের ওষুধ কিন্তু ইভ্যালুয়েট করে তবেই খাওয়া উচিত। একেবারে ফার্মেসিতে গিয়ে যে ওষুধ আগে প্রেসক্রাইব করা সেই ওষুধই কিনে নেবেন না, এই সচেতনতা কিন্তু রাখাটা অত্যন্ত জরুরি। আমরা ফিরে আসব ব্রেকের পর। এখন একটা সময় বিজ্ঞাপনী বিরতির, তবে ব্রেকের আগে আমি এটা আপনাদের বলবো যে জল খাওয়া কতটা খাওয়া উচিত এবং হোম রেমেডি কি কি আছে, কিভাবে বুঝবেন কিডনির সমস্যা হতে পারে, এইগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, আদিকন ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের বাড়ির সন্ধান করছেন? ব্রোকারের সঙ্গে ঘুরতে ঘুরতে ক্লান্ত? চিন্তা নেই, এবার একটা ক্লিকেই মিলবে আপনার স্বপ্নের বাসস্থান। আপনাদের স্বপ্নের বাসস্থানকে আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছে ইন্ডিয়া ব্রিক্স। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.indiabricks.in এ আর পেয়ে যান আপনার স্বপ্নের ঠিকানা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9831904288 এই নম্বরে। ইন্ডিয়া ব্রিক্স, আপনার স্বপ্ন পূরণের চাবিকাঠি। প্রতারণার শিকার হয়েছেন? বুঝতে পারছেন না কি করবেন, কোথায় যাবেন? আইনি জটিলতায় হয়রানির সম্মুখীন? চিন্তা নেই, যে কোনো আইনি জটিলতার সমাধান এক ক্লিকে। ফৌজদারি হোক বা সিভিল অথবা কর্পোরেট আইনি জটিলতা, যে কোনো জটিলতা কাটাতে যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। অ্যাডভোদুনিয়া প্রশিক্ষণ অভিজ্ঞ আইনজীবীদের দ্বারা আপনার মুশকিল আসানের একমাত্র ঠিকানা। শুধু তাই নয়, এই ঠিকানায় পেয়ে যাবেন জিএসটি, ইনকাম ট্যাক্স ফাইলিং এর মতো ঝঞ্ঝাট থেকেও মুক্তি। আমাদের ওয়েবসাইট www.advodunia.com, আমাদের ফোন নাম্বার 9395849144। আর দেরি কেন? সমস্যা সমাধানের রাস্তা খুঁজতে এখনই যোগাযোগ করুন অ্যাডভোদুনিয়ার সঙ্গে। নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে চান? সোশ্যাল মিডিয়ায় ইনকাম করবেন কিভাবে ভাবছেন?
পাবলিক রিলেশন নিয়ে রয়েছে দুশ্চিন্তা, চায়ের থেকে নয়, এই বিষয়ে জানতে যোগাযোগ করুন মাই ডিজিটেকে। মাই ডিজিটেক আপনার সাধ্যের মধ্যে আপনার ওয়েবসাইট গড়ে তুলবে আকর্ষণীয়, পাশাপাশি আপনার ডিজিটাল মার্কেটিং এর সমস্যাও করবে সমাধান। সহজ উপায়, সহজভাবে সাধ্যের মধ্যে সাজাবে আপনার স্বপ্নের ওয়েবসাইট। এছাড়াও যে কোনো পাবলিক রিলেশনের মতো বিষয়ের সমাধানও পাবেন একই ঠিকানায়। যোগাযোগ করুন মাই ডিজিটেক, আমাদের ওয়েবসাইট www.mydigitech.in বা যোগাযোগ করুন 6290349864 নম্বরে। বিনোদন থেকে বিজ্ঞাপন, মিউজিক ভিডিও থেকে ওয়েব সিরিজ, এন্টারটেইনমেন্ট জগতে এবার রেভলিউশন। নতুন মিউজিক ভিডিও এবং ওয়েব সিরিজের সম্ভার সাজিয়েছে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। সংস্থার বিজ্ঞাপন তৈরিতেও অরিন মিডিয়ায় রয়েছে দক্ষ প্রোডাকশন টিম। ভিজিট করুন আমাদের সোশ্যাল মিডিয়া পেজ অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আধুনিক বিজ্ঞাপন তৈরি করাতে যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে। আমাদের মেইল আইডি orinmusicbanglaofficial@gmail.com বা যোগাযোগ করুন 9395849144 এই নম্বরে। অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট, ওয়ার্ল্ড অফ ওয়ান্ডার। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে। চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। অ্যাডিকন ম্যানেজমেন্ট, শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা আমরা নিশ্চিত করি। আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভাবছেন কোন সাবজেক্ট গড়বে আপনার ভবিষ্যৎ, কি নিয়ে পড়লে মিলবে ক্যারিয়ারে সাকসেস, কোন সেন্টার গড়ে দিতে পারে আপনার ভবিষ্যৎ। সাকসেসফুল ক্যারিয়ার গড়তে কিভাবে নেবেন প্রস্তুতি, কোথা থেকেই বা নেবেন, সব উত্তর দেব আমি। আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার ঠিক সন্ধ্যা 6টায়, শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। বিশ্ব কূটনীতি গড়ে তোলে ইতিহাস, বিশ্ব দরবারে কোন চলে বাজিমাত। বিশ্বনীতির অন্তরালে লুকিয়ে কোন সমীকরণ। সহজ ভাষায় হবে কূটনীতির চুলচেরা বিশ্লেষণ, খোলামেলা সংলাপ, নির্ভরযোগ্য তথ্য এবং প্রভাবশালী বিশ্লেষণ। এই হলো বৈঠকের আসল অর্থ। দেশ থেকে বিশ্ব, রাজনীতি হোক বা কূটনৈতিক চাল, নেপথ্যের কারণ বিশ্লেষণ। বৈঠকে বিপ্লব। দেখে যাওয়ার আগে আমরা আলোচনা করছিলাম যে জল খাওয়া কতটা পরিমাণ, আমাদের বলে নির্দিষ্ট পরিমাণ একটা জল খেতে হবে, তা না হলে কিডনির সমস্যা হবে। এটা কতটা সত্যি, কতটা জল খাওয়া উচিত, ছেলেদের কতটা জল খাওয়া উচিত, মেয়েদের কতটা জল খাওয়া উচিত? দেখুন, জল খাওয়া ব্যাপারটা ছেলেদের আর মেয়েদের নয়, মোরালেস সবারই একই। এবারে জল নিয়ে এবং কিডনি ডিজিজ নিয়ে এদের ভিতরে একটা রিলেশন আছে। রিলেশনটা কি? ধরুন আমরা সবসময় বসি, আপনি জল খান, আপনার যখন ধরুন সিকেডি নেই, আমি অ্যাজ পার যেহেতু এটা সিকেডির উপরে বেশি ডিসকাশন, কিডনি ডিজিজের এটাই একটা বড় ডিজিজ। অন্যান্য যাদের এই রোগ নেই তাদের নিয়ে জল খাওয়া নিয়ে কোনো ডিফারেন্স কিছু নেই, কিন্তু যাদের সিকেডি হয়েছে তাদের ক্ষেত্রে কতটা পরিমাণ জল খাবে সেটা একটা প্রশ্ন। এবং ধরুন সিকেডি স্টেজ 1 থেকে 5 মানে 5টা স্টেজ। তো প্রিলিমিনারি মানে স্টেজ 1 বা স্টেজ 2 তখন দেখা যাচ্ছে কারো ক্রিয়েটিন 2 বা 3, আমরা কিন্তু কখনো বলি না তাদের জল রেস্ট্রিকশন করার জন্য। তার কারণ হচ্ছে অনেকে ভেবে নেয়, আমার এটাও দেখা গেছে যে কিছু কিছু পেশেন্টকে আমরা যখন আউটডোরে চেম্বারে দেখেছি, দেখে বলেছি যে আপনি জল খাবেন 1 লিটার বা তার কম,
তখন সেই পেশেন্ট গুলো ঘাবড়ে গেছে, ডাক্তার ভুল চিকিৎসা করছে। সবাই তো বলে যে জল বেশি খেতে, আর এনার কাছে এলাম ইনি বলছে জল খাওয়া যাবে না। সবার তো আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি আপনি জল খেলে ভালো থাকবেন, আর ইনি উল্টো বলছেন, তার মানে ডাক্তারবাবু ভুল বলছেন। এটা হয়েছে, কিন্তু পরবর্তীকালে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে তারা এটা বুঝতে পেরেছেন যে কেন এটা বলা হলো। এখন দেখুন ওই স্টেজ 1 স্টেজ 2 তে আমরা কিন্তু রেস্ট্রিকশন করি না। অনেকে ভাবছে আমার ক্রিয়েটিন 2 হয়ে গেছে, তার মানে আমার হয়তো আশেপাশে কোনো কিডনি রোগীর সাথে আলোচনা করেছে, তাহলে ডাক্তারবাবু আমাকে জল খেতে কেন রেস্ট্রিকশন করলো না। আমরা স্টেজ 1-2 তে আমরা রেস্ট্রিকশন করি না। যখন আপনি 4 বা 5 স্টেজে চলে গেলেন, মানে ডিজিজটা যখন একটা অ্যাডভান্স স্টেজে যায়, তখন আমরা বলি 1 লিটারের কম, বা দেখা যাচ্ছে আপনার যতটা আউটপুট হচ্ছে তার সাথে আপনি 400 ml বেশি এরকম খাবেন। এবং সেটা যেরকম মানে পেশেন্টের প্রোফাইল অ্যানালিসিস করে সেই অনুসারে বলা হয়। সব পেশেন্টের প্রোফাইল সেম নয়, সো এটা আমি একটু ইন জেনারেল বললাম। কিন্তু এবার জল খেতে কেন তখন অ্যাডভান্স স্টেজে বারণ করা হচ্ছে? দেখুন, কিডনির কাজ হচ্ছে ফিল্ট্রেশন করে ওয়েস্ট প্রোডাক্টগুলো ইউরিনের মাধ্যমে বের করা। এবার যখন 4 বা 5 স্টেজে আসলো, তার মানে ইউরিন প্রোডাকশন কমে গেছে। ইউরিন প্রোডাকশন কমেছে মানে আপনার বডি থেকে জল বেরোচ্ছে না। এবার আপনি যদি বডিতে আবার জল মানে বেশি খান, তাহলে কি হবে? আপনার বডিতে জল জমতে শুরু করবে, কারণ কিডনির ফিল্ট্রেশন ক্যাপাসিটি কমেছে। সেই জল কি হবে? প্রথম হচ্ছে নিচে জমবে, মানে পাতে জমতে শুরু করবে, পেডাল এডিমা বলি। তারপর আস্তে আস্তে আপ, এবং এমন হয় তখন মুখ ফুলতে শুরু করলো, খুব খারাপ হলে হচ্ছে এই শ্বাসকষ্ট পর্যন্ত শুরু হবে। তো সেই ক্ষেত্রে আমরা তখন জল রেস্ট্রিকশন করি। মানে যখন হচ্ছে ধরুন ডায়ালিসিস লাগছে, ডায়ালিসিসটাও কেন করা হচ্ছে? ইউরিন হচ্ছে না বলে ডায়ালিসিস করা হচ্ছে। অনেকেই দেখা যাচ্ছে যে আমরা প্রেসক্রাইব করেছি, যাই করে ওষুধ দিয়েছি, এবং তারা এসে কমপ্লেন করছে, ডাক্তারবাবু আপনি এত ওষুধ দিচ্ছেন কিন্তু আমার ইউরিন তো হচ্ছে না। প্রশ্নটা হচ্ছে, আপনার যদি ইউরিন হতো তাহলে তো ডায়ালিসিসই লাগতো। ডায়ালিসিসটা কেন লাগছে? আপনার বডিতে যেটুকু জল জমে যাচ্ছে, বা অন্যান্য আরো আছে প্যারামিটার আছে, সেগুলো ডায়ালিসিসের কাজে লাগে। কিন্তু মানে ডায়ালিসিস করে সেগুলোকে বের করা ওয়েস্ট প্রোডাক্টগুলোকে, কিন্তু জলটাও বের করা একটা উদ্দেশ্য, নাহলে আপনার বডিতে জল জমে। এইবার তার উপরে আপনার ডায়ালিসিস করা লাগছে, তার উপরে আপনি যদি জল বেশি খান, তাহলে আপনার সমস্যা তৈরি হবে। এবং আরেকটা জিনিস, যে আপনি ধরুন নর্মাল মানুষ, কখনো কখনো কি হচ্ছে, বিশেষ করে যারা এক্সারসাইজ করেন, তারা হয়তো জল কম খাচ্ছে। এবার বারবার জল কম খেলে ডিহাইড্রেশন থেকে কিডনির উপর এফেক্ট ফেলে অ্যাকিউট কিডনি ইনজুরি হয়। এবং সেই অ্যাকিউট কিডনি ইনজুরি কিন্তু রিভার্সেবল, মানে তাকে প্রপার ট্রিটমেন্ট করলে সেটা কিন্তু আবার নর্মাল হয়ে যায়। কিন্তু আবার এই অ্যাকিউট কিডনি ইনজুরি যদি বারবার হতে থাকে, মানে আপনি বারবার ডিহাইড্রেশন হচ্ছে, বারবার ডায়রিয়া হচ্ছে, আপনি জল একদম খাচ্ছেন না, বডিতে জলের অভাব পড়ছে, তখন দেখা যাচ্ছে যে বারবার কিডনির উপরে প্রেসার পড়তে পড়তে ড্যামেজ হতে হতে একসময় সিকেডিতে কনভার্ট হয়ে যাবে। এই জন্য বলা হয় যে আপনার যখন রোগ নেই, তখন কিন্তু নর্মাল মানুষের ক্ষেত্রে প্রপার হাইড্রেশনটা মেনটেন করা উচিত। তার মানে আবার এটাও নয়, বিশেষ করে যদি আমরা যে ডেঙ্গু, এখন এই সিজনটা আসছে ডেঙ্গু, ডেঙ্গুতে বলা হচ্ছে যে আপনার ডিহাইড্রেশন হবে, তাহলে আপনি জল বেশি করে খান। এবার সে দেখা যাচ্ছে 10-12 লিটার জল খেলো, জল খেয়ে তারপর আর হার্ট ফেলিয়ার করে নিল। আপনি খাবেন, কিন্তু আপনার প্রোফাইল অনুসারে, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, সেগুলো আপনি 8 থেকে 10 গ্লাস জল খান, তাতেই মোটামুটি সুস্থ থাকবেন। এর জন্য 8-10 লিটার জল খাওয়ার দরকার নেই। 8-10 লিটার জল খেলে বডিতে আরো বেশি, মানে যেমন বেশি খাওয়া উচিত নয়, তেমনি কম খাওয়া উচিত নয়। এটাকে আমরা যেটা বলি প্রপার হাইড্রেশন মেনটেন করা উচিত। এইবার হচ্ছে কার কোন ডিজিজ আছে, কিডনি ডিজিজ থাকলে তার কোন স্পেসিফিক কোন স্টেজে আছে, সেই স্টেজ অনুসারে জল খাওয়া। মানে আমরা স্টেজ 1-2 তে কোনো রেস্ট্রিকশন নেই, 4-5 যখন যাচ্ছে, বা বডিতে দেখা যাচ্ছে পেডাল ইডিমা হচ্ছে, শ্বাসের সমস্যা হচ্ছে, চোখ মুখ ফুলে যাচ্ছে, সেই সময় ওয়াটার রেস্ট্রিকশন। আর এমনি সাধারণ যাদের এইসব কোনো রোগ নেই, তাদের ক্ষেত্রে জল খাওয়া কতটা খাওয়া উচিত? যেরকম 8-10 গ্লাস সকাল থেকে খাই, সেটা খেতেই পারে। আর আপনার তেষ্টা লাগলে আপনি জল খান, এমন নয় যে আপনাকে জোর করে জল খেতে হবে। আপনার বডিতে যেটুকু জলের প্রয়োজন, যেমন হচ্ছে আমরা এক্সারসাইজের ক্ষেত্রেও কি হয়, এক্সারসাইজের ক্ষেত্রে অনেকে ভাবে যে আমি গায়ের জোরে এক্সারসাইজ করলে মনে ভালো থাকবো, ব্যাপারটা তা নয়। আপনি যখন হাঁপিয়ে যাবেন, এক্সারসাইজ বন্ধ করে দেবেন। আপনি যখন জল তেষ্টা পাবে, আপনি অবশ্যই জল খাবেন। তার মানে আপনার বডিতে জল দরকার। এবার দেখুন, সবার ক্ষেত্রে তো সমান হবে না, কারো ক্ষেত্রে সোয়েটিং অনেক বেশি, কেউ দেখা যাচ্ছে যে বাড়িতে তার হচ্ছে, বা ধরুন যারা ডে লেবার, তাদের প্রচুর পরিশ্রম করতে, তো তাদের ক্ষেত্রে তো জল একটু বেশি লাগবেই। সেটা ম্যান টু ম্যান ভ্যারি করে। কিন্তু একটাই কথা বলার, যে যেটুকু প্রপার হাইড্রেশন দরকার সেটুকুই করুন। এবং আপনার যদি কোনো রোগ না থাকে, জোর করে জল খাওয়ার কিছু নেই। আপনার যতটুকু দরকার, তেষ্টা পাবে, আপনি জল খান। প্রপারলি 8 থেকে
12 গ্লাস আপনি জল খেলে মোটামুটি সুস্থ থাকবেন। এবার বাকি অন্যান্য যে নর্মাল পেশেন্ট যারা একটু ডে লেবার, যাদের একটু বেশি কাজ করতে হয়, সেই সমস্ত মানুষকে বেশি খেতে হবে, এটাই মেনটেন করলে হবে। আচ্ছা, আমরা যদি একটু ফুড হ্যাবিট নিয়ে কথা বলি, মানে কিডনির সমস্যা এড়ানোর জন্য কি কি খাবার খাওয়া উচিত নয়? কারণ আমাদের এখন লাইফে অনেক জাঙ্ক ফুড চলে এসেছে, অনেক রকমের ড্রিঙ্ক চলে এসেছে, মকটেল, নানান রকম এনার্জি ড্রিঙ্ক, স্পোর্টস ড্রিঙ্ক, এগুলো চলে এসেছে। তো এইগুলো কি কোনোভাবে এফেক্ট করে কিডনির ওপর, বা কি কি খাবার এড়ানো ভালো? দেখুন, সবথেকে কিডনি, যে কোনো কিডনি ডিজিজ, কিডনি এমন একটা রোগ, এই রোগটাতে কিন্তু বিশেষ করে এই যে সিকেডি নিয়ে মানুষের ভিতরে ভয় বেশি। এবং যাদের ডায়াবেটিস থাকে তাদের আমরা বলি সুগার রেস্ট্রিকশন, যাদের হাইপার টেনশন থাকে তাদের সল্ট রেস্ট্রিকশন। এই লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু মানুষ, এবং দেখবেন যাদের সিকেডি হয়ে গেছে তাদের যদি হিস্ট্রি চেক করা হয়, তাদের কোনো না কোনো আইদার ডায়াবেটিস আছে, নাহলে হাইপার টেনশন, এবং তাদের লাইফস্টাইল মডিফিকেশন অত্যন্ত দরকার। এবং যে ডায়েটটা দেওয়া সেটা কিন্তু রেনাল ডায়েট, এবং যদি সল্ট কতটা খাবেন, সল্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার আমরা যে খাবারগুলো খাই, মানে দেয়া হয়, সেটা একজন যে কোনো পেশেন্টকে বলবো যে আপনারা একজন ডক্টর বা একজন যারা নিউট্রিশনিস্ট আছে তাদের কাছ থেকে প্রপার ডায়েট চার্ট করুন। এবার দেখুন, এক একজন মানুষের এক এক রকম, তার বডি ওয়েট, হাইট, বিএমআই, এগুলো দেখে করা উচিত। কিন্তু আমাদের বেসিক কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে কিডনি ডিজিজের যে কোনো পেশেন্টের জন্য ডায়েট হওয়া উচিত লো পটাশিয়াম, মানে পটাশিয়াম বেশি থাকলে হবে না। লো পটাশিয়াম, ফসফরাস, যেটা যে সমস্ত ফুডে বেশি থাকে সেগুলোকে আপনার অ্যাভয়েড করতে হবে। জেনারেলি সব থেকে ভয় থাকে কিন্তু পটাশিয়াম কোনটাই বাড়িয়ে দিচ্ছে। ধরুন এই শীতকালের দিকে, আমি যদি কয়েকটা পুরো ডায়েট তো বলা সম্ভব নেই এখানে, তো সেক্ষেত্রে যেমন শীতকালের দিকে মানুষের ভেতরে কি তৈরি হয়, কোরিয়েন্ডার লিভ বা ধনিয়া পাতা খাওয়ার টেন্ডেন্সি বেশি থাকে, পালং শাক, এগুলো তো পটাশিয়াম অনেকটা বেশি থাকে। ফ্রুটস এর কথাটা বলছেন, ম্যাক্সিমাম ফ্রুটসে কিন্তু পটাশিয়ামটা বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে। ধরুন এই যে এখন গরমকালে এই সময় একটা সিজনাল ফুড থাকে, সব থেকে বেশি আম, লিচু, কাঁঠাল আপনি বলতে পারেন। তো আম, লিচু, এদের সমস্যা কোথায়? যে পেশেন্টের ধরুন ডায়াবেটিস উইথ সিকেডি, তার ক্ষেত্রে আম কিন্তু সমস্যা তৈরি করবে, কারণ আমে যেমন সুগার কন্টেন্ট বেশি থাকছে, আবার পটাশিয়ামটাও কিন্তু বাড়িয়ে দেবে। আবার কিছু কিছু যেমন যদি বলেন তরমুজেও পটাশিয়াম বেশি। আবার সিকেডি পেশেন্টে, যেখানে আমি যাদের ওয়াটার রেস্ট্রিকশন দরকার, এগুলো তো রসালো ফল, তাহলে রসালো ফলে দেখবেন জলটা অনেক বেশি থাকে, ওয়াটার কন্টেন্ট অনেক বেশি থাকে, তাহলে আমাকে ওই রসালো ফল কিন্তু অ্যাভয়েড করতে হবে। কিন্তু এই সময় আপনি খেতে পারেন কোনটা? আপনি জাম খেতে পারেন, কালো জাম খেতে পারেন, আপেল, পেয়ারা, নাশপাতি, এইগুলো আপনি সিকেডি পেশেন্টের জন্য খেতে পারেন। এইবার হচ্ছে যে আপনি ফ্রুট জুস খাবেন না ফ্রুটস খাবেন, এটা হলো সবথেকে বড় প্রশ্ন। মানে প্যাকেট জুস আর কি। হ্যাঁ, মানুষের একটা টেন্ডেন্সি থাকে না যে আমরা লেবুটা খাবো না কিন্তু জুস করে খাবো। দেখুন, যে কোনো মানুষের ক্ষেত্রেই ফ্রুটস এবং ফ্রুট জুস এর একটা বেসিক পার্থক্য, একই জিনিস, কিন্তু আমি সবসময় রেকমেন্ড করবো যে আপনি ফ্রুটস গোটা ফল খান। গোটা ফল কেন খান? দেখুন, গোটা ফল খেলে ওতে ফাইবার থাকে, আর আপনি যখন জুস করে থাকছেন ফাইবার কন্টেন্টটা থাকছে না সেরকম। তো ফাইবার কন্টেন্ট আর একটা কাজ করে, যে সমস্ত মানুষের কনস্টিপেশন আছে তাদের ক্ষেত্রে যেমন হেল্পফুল, বা এমনিও আমরা তো সবসময় বলি ফাইবার কন্টেন্ট যেমন খাওয়া উচিত, তাহলে আপনার অন্তত এই কনস্টিপেশনের সমস্যা হবে না। তো সেক্ষেত্রে আপনি গোটা ফল খাওয়াটা ভালো। আর সিকেডি যাদের অ্যাডভান্স স্টেজে, যাদের ওয়াটার রেস্ট্রিকশন, তাদের আবার ফ্রুট জুস, সেখানে হয়তো দেখা যায় কি বলবো, জলটাও হয়তো অনেক সময় মিক্স করে দেয়, বা একটু ভালো লাগার জন্য কি হচ্ছে তার ভিতরে বরফ দিয়ে দিচ্ছে, ভালো। যেটা খাবেন আপনি গোটা ফল খান, ফ্রুট জুসটা অ্যাভয়েড করাটাই ভালো। এবং আরো একটা জিনিস আছে, ধরুন আমরা বাড়িতে যারা খাই তাদের আমরা সবসময় সল্ট রেস্ট্রিকশন বলি, বেশি সল্ট খাওয়া উচিত নয়, 4 গ্রাম সল্ট এনাফ। এবং এবার আপনি বলবেন যে সল্ট আপনি এত কম সল্ট আমি কি করে, এর জন্য মার্কেটে স্পুনও পাওয়া যায় 1 গ্রামের, সেটাতে আপনি 3 বার যে রান্না করছেন 4 গ্রাম সল্ট এনাফ। এইবার বাড়িতে আর একটা কি জিনিস আমরা সবসময় খাওয়ার সময় স্বাদ বাড়ানোর জন্য খাই কি, পাঁপড়, তারপরে আচার। পাঁপড়, আচার, এগুলোতে সল্ট কন্টেন্ট অনেক বেশি, তার জন্য এই সিকেডি পেশেন্ট বা যাদের হাইপার টেনশন আছে তাদের এই জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করা উচিত। বা আপনি যদি প্রসেস ফুড বলেন, যে ফুডগুলোর ভেতরে আপনার মানে ধরুন বাইরে প্রিজারভেটিভ রয়েছে, সেখানে কিন্তু সল্ট কন্টেন্ট অনেক বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনাকে ওটা খাওয়ার সময় কিন্তু দেখতে হবে যে ওটা
ওর লেভেলিং গুলো দেখতে হবে যে কতটা সল্ট আছে, অন্যান্য কোনো কম্পোনেন্ট ইনগ্রেডিয়েন্ট আছে কিনা, এগুলো সমস্ত দেখে কিন্তু খাওয়া উচিত। তবে প্রসেস ফুড থেকে আপনার সব থেকে ভালো আপনি ফ্রেশ ফ্রুট, ফ্রেশ ভেজিটেবল এগুলোকে খান, যেগুলোতে লো পটাশিয়াম আছে, হাই পটাশিয়াম নয়। অনেক ডায়েটে আছে যেগুলো হাই পটাশিয়াম আছে, সেগুলো থেকে কিন্তু খুব সমস্যা, কারণ সিকেডি পেশেন্টের বেশিরভাগ ক্ষেত্রেই পটাশিয়াম বেশি থাকে। এবং আমরা যে কোনো সিকেডি পেশেন্ট বা কিডনি ডিজিজের পেশেন্টগুলোকে আমরা বলে দিই যে মান্থলি আপনারা অন্তত পটাশিয়াম লেভেলটা চেক করুন, পটাশিয়াম মনিটর করুন, এবং দেখে তারপরে সমস্ত ডায়েট চার্টটা অনেকটা কিন্তু মেনটেন করা হয় এই পটাশিয়ামের উপর দাঁড়িয়ে। আরও যেমন